আজকে হচ্ছে আমাদের কাঠমান্ডুতে আজকে দ্বিতীয় দিন না? আজকে হচ্ছে আমাদের কাঠমান্ডুতে দ্বিতীয় দিন। আমরা আজকে যাচ্ছি হচ্ছে নাগরকোট যাব। সো যার কারণে সবাই রেডি হয়ে লিফট এতই ছোট, এটা আসলে লেখা আছে 5 জন কিন্তু 3 জনের বেশি যাওয়া যায় না। নিচের দিকে যাচ্ছি, আজকে নাগরকোট যাব। আর আশেপাশে গত 2 দিন যাবতই ঘুরতেছি। আগামীকালকে হচ্ছে আমাদের ফ্লাইট, যার কারণে কালকে পুরোপুরি রেস্ট। নর্মালি 3 ঘন্টা আগে এয়ারপোর্টে থাকতে হয় ইন্টারন্যাশনাল যাত্রীদের ক্ষেত্রে। তো আমরা কালকে আমাদের কোনো প্ল্যান নেই, আজকে লাস্ট। কালকে হচ্ছে রেস্ট করে খাবার দাবার খেয়ে তারপর সোজা এয়ারপোর্টে। আর বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি না, এটা গুগল লোকাল গাইড কমিউনিটির একটা মিট আপ। আমরা বাংলাদেশ থেকে 2 জন 3 জনের মতো আছি। আর এই হচ্ছে আমাদের রিসেপশনটা হচ্ছে মোটামুটি বেশ বড় সড়ো। আর আমাদের হোটেলটা মোটামুটি রেটিং কত এটা? আর এই যে ইটস মি। আর এই হচ্ছে রিসেপশন। হোটেলটা মোটামুটি বেশ বড়। আর হোটেলটার রেটিং কিরকম? একটা একেবারে অর্গানিক বাংলাদেশি, এটার মালিক বাংলাদেশি, খাবার দাবার পরিবেশও বাংলাদেশি। ইয়াসিন রেস্টুরেন্ট ছিল। আমরা গতকাল রাত্রে এখানে খাবার খাই, তো পূর্বের ন্যায় আজকেও যাচ্ছি এখানে। তবে বাংলাদেশের রেস্টুরেন্ট হয় কি ভাই, হাইজেনিক বিষয়টা ঠিক থাকে না। আমাদের বাংলাদেশে কিছু খাইলে ময়লা আবর্জনা, যেমনি নিজে এতদিন আমরা প্রায় আজকে 9 দিন ধরে বন্ধ খাইতেছি। প্রথমে এরকম মনে হয় আমাদের রেস্টুরেন্টে ময়লা আবর্জনা টিস্যু ফেলা রেখে করেছি। আমরা আসলে সব প্রজাতি, তো এই সব জায়গায় আমাদের চরিত্রটা ফুটায় তুলি। সো বাংলাদেশি খাবারের একটা ভাইব আছে আলাদা। আর খাবারের দাম তুলনামূলক কম। তবে যাচ্ছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। রেস্টুরেন্টের মালিক হচ্ছে টাঙ্গাইলের, আর উনি সম্ভবত বিয়ে করেছেন বরিশালে। যাচ্ছি আজকে রেস্টুরেন্টের দিকে। তো এই যে বাকিরা সবাই হাঁটতেছে। তো নেপালের যারা কাঠমান্ডুতে আসবেন, চিপের ভিতরে আর যদি অরিজিনালি বাংলাদেশি খাবার খাইতে চান তাহলে ইয়াসিন রেস্টুরেন্ট আছে। আর আমি দোকান নাম্বারটা দেখিয়ে দেব। অন্যান্য জায়গায় হয় কি যে রেস্টুরেন্ট, বাংলা রেস্টুরেন্ট, বাঙালি খাবার পাওয়া যায় না তেমন একটা, কিন্তু কাঠমান্ডুতে দেখলাম না, উনি বিগত 2 বছর যাবতই রেস্টুরেন্টের ব্যবসা করে আসতেছে। আর মোটামুটি ভালো রেসপন্স। তবে আমাদের একটু স্বভাবগত সমস্যার কারণে একটু পরিষ্কার কম আর কি। তাছাড়া খাবার দাবার ঠিক আছে। আর এখন বাজে সকাল 10টা। আর যেহেতু গতকালকে লেট নাইট ঘুমাইছি, যার কারণে একটু লেটে উঠলাম। গ্রান আইতেছে ইয়াসিন রেস্টুরেন্টের গ্রান আইতেছে। সামনে 10-12টা দাঁড়া থাক, এটারও দাম নাই। ব্লগ নষ্ট করার লেগে 2টা কথাই কাছে সেটারও দাম নাই। চলে আসছে, এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট। যারা কাঠমান্ডুতে হালাল ফুড নিয়ে চিন্তায় ছিলেন, সো এখানে কমসে কম 10 থেকে 15টা হালাল রেস্টুরেন্ট আছে। তার ভিতরে 2-3টা হচ্ছে বাংলাদেশি। আর এখানে হচ্ছে হোটেল ঢাকা এক্সপ্রেস, এখানে একটা আবাসিক হোটেলও আছে বাংলাদেশিদের জন্য। আর মোটামুটি ভালো ব্যবস্থা আছে কাঠমান্ডুতে বাংলাদেশি খাবার দাবারের জন্য। সো চিন্তার কোনো কারণ নাই। যারা থামেলের আশেপাশে আছেন চাইলে এখানে এসে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। নেপালের মোটামুটি বিজিয়েস্ট একটা রাস্তা, যেহেতু একটা রাজধানী শহর আর বিজি হওয়ারই কথা। এখানে প্রচুর ট্রাফিক দেখলাম গত 2 দিনে, গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম।
প্রচুর বাইক এবং স্কুটি এখানে। ঠিকই আছে কিন্তু সবাই মেনে চলে সো এটা হচ্ছে কাঠমান্ডু শপিং মল, আর মোটামুটি একটা বড় সড়ো একটা শপিং মল। আর এই যে একটা বেবি শপ। সো আমাদের ভাই ব্রাদাররা ভিতরে ঢুকছে। মোটামুটি বেশ বড় সড়ো একটা শপিং মল, তার ভিতরে একটা একটা বাস স্ট্যান্ডের মতো। এখানে প্রচুর যাত্রী, ঠিক যেমনটা আমাদের বাংলাদেশের বসুন্ধরার সামনে। এটা হচ্ছে কাঠমান্ডু মল। আর এখানে কিছুক্ষণ আগে ভিআইপি মুভমেন্ট ছিল, যার কারণে একেবারেই বাস ছিল না। সো এখন ভিআইপি মুভমেন্ট শেষ, পুরো বাস স্ট্যান্ডে এখন ভরপুর। আমাদের হাতে আজকে ফ্রি সময় ছিল, তো ভাবলাম আমরা একটু গ্রামগুলো ঘুরে দেখি। তো তারই প্রেক্ষাপটে আমরা বাসে করে আসলাম, লোকাল গাড়িতে করে আসলাম একেবারেই গ্রামে। এটা হচ্ছে বক্তাপুর। আর বক্তাপুরে একটা বিশাল বড় পুকুর আছে, যেটা আসলে পুকুর। আর আমরা আছি এখন বক্তাপুরে। এখান থেকে হচ্ছে 1-1.5 ঘন্টার রাস্তা হচ্ছে নাগরকোট। আর এই যে মজা। বিশাল বড় একটা পুকুর, আর হতাশ হওয়ার কিছু নাই। কে হাল है जी? नमस्ते। 2500 টাকা জি পইলে আমরা আসলাম, আর আসতে আসতে অলরেডি এখানে একটা পার্ক আছে। ফরেনারদের জন্য হচ্ছে 100 রুপি, আর নেপালিদের জন্য হচ্ছে 20 রুপি। আর যেগুলা ধ্বজাভাঙ্গা গাড়ি, এগুলো হলো আশেপাশের যে লোকাল কাছের খুব যে জায়গাগুলো ওইখানে যাওয়ার। আর পাশাপাশি সিটি বাস আছে। আর কাশ্মীরে আসলে আমরা যে যতগুলো পার্কে গেছি, কাশ্মীরে প্রায় 8-10টা পার্কে গেছি, সবার জন্য সমান 24 রুপি করে ছিল, যেটা আসলে নেপালে এসে দেখলাম যে অতিরিক্ত, অর্থাৎ ফরেনারদের জন্য 3-4 ডাবল। আর পার্কটা কি কইতাম, মনে করেন 2 মিনিট লাগবে শেষ করতে ঘুরে। আর আমরা এখন যাচ্ছি রুমের দিকে। মোটামুটি সারাদিনই আজকে ঘুরলাম, ব্যস্ত সময় পার করলাম। আর এইখানে সিকিউরিটি একটু বেশি, কারণ হচ্ছে গিয়ে বিগত 2 দিন আগে কাতারের রাজা আসছে, যার কারণে একটু সিকিউরিটি টাইট। আর নিচে একটা আন্ডারপাস আছে রোড ক্রস করার জন্য। আপাতত আমরা যাচ্ছি না ওদিকে, আগে আমরা জিজ্ঞেস করব আমাদের গন্তব্যস্থল। আর এলা বাড়ার সাথে সাথে মানুষও বাড়তেছে রাস্তায়। বাংলাদেশের কিছুটা স্টেডিয়ামের মতো হোলসেল মার্কেট। এটা গতকালকে ঠিক যেমনটা আমরা একটা পুরান ঢাকায় ছিলাম, ঠিক তেমনই এটা আরেকটা পুরান ঢাকার মতোই খুবই জনবহুল একটা রাস্তা, এবং দুই পাশে হচ্ছে হোলসেলের দোকান। লাইক বাংলাদেশে যেরকম স্টেডিয়াম মার্কেট আছে, ইলেকট্রনিক্স মার্কেট, ঠিক এরকমটাই একেবারে চিপা গল্লিতে প্রচুর মানুষের আনাগোনা, পাশাপাশি ভিড়ও প্রচুর। আর সারা নেপাল জুড়ে এইখান থেকে জিনিসপত্র হোলসেল হয়, যেটা ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন। আপনাদের জন্য আমরা কোথায় কোথায় যাইতেছি আসলে
আমরা হাঁটতেছি একদম বিজিয়েস্ট রাস্তায়, পাখিরা পিছিয়ে পিছিয়ে আসতেছে। আর এখানে দোকান। ये टोपी कितने का है? 250। बहुत महंगा है। হিমালয়া পিঙ্ক সল্ট আলাদা রিচেটা কিন্তু हाँ এটা পানিটা হালকা দিবেন ভালো শরীর লেগে হিমালয়া পিঙ্ক সল্ট এক চিমটি দিবেন পানির সাথে খাবেন কিনেন না জাকারিয়া খায় তো মামু अच्छा পিঙ্ক সল্ট পানিটা নিয়ে শরবত টরবট ইয়া করলে পিঙ্ক সল্ট দেয় এই জায়গাটা যাইতে হিমালয়া শর্টকাট বাড়ি গেলাম গা। পাহাড় থেকে আর কি তো আমরা গতকালকে এই রাস্তা ধরে গিয়েছিলাম। উঠেন আজি গান কত চাই ওরা তারপর টুরিস্ট থেকে আনতে দিব। আমরা শহরের আঁকাপাকা গলি ধরে হাঁটতেছি, উদ্দেশ্য হচ্ছে আমাদের হোটেল। আর আমরা যে রাস্তা ধরে হাঁটতেছি এটা পুরোটাই একটা ভিজিয়েস রাস্তা, কেননা এখানে সব হোলসেলের দোকান। আর আশেপাশে অলি গলি, বিভিন্ন দোকানপাট।